হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে আমার এসপি সলিউশন চ্যানেলটিতে স্বাগত। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যতদূর সম্ভব তোমরা চ্যানেলটিকে শেয়ার, কমেন্ট অ্যান্ড লাইক করার চেষ্টা করো। ঠিক আছে, আজ আমরা ক্লাস 8 ফিজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট জিনিসটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু ঘটনা দেখে থাকি। ঠিক আছে, স্টুডেন্ট রিলেটেড। যেমন আমরা কি শীতকালে ঠান্ডা জলে স্নান করতে পারি না, সেই জন্য আমরা কি করি যে জল গরম করে দেখতে থাকি যে জলের উপর তল থেকে জল বাষ্প হয়ে উপরে চলে যাচ্ছে উঠে। এই ঘটনাটাকে কি বলে? স্ফুটন বলে। ঠিক আছে, আবার চা গরম করার সময় জল ফুটতে থাকে। ঠিক আছে, জল ফুটতে থাকে, সেই ঘটনাটাকে আমার কি বলে? স্ফুটন বলে। ঠিক আছে, তো স্ফুটন অ্যাকচুয়াল জিনিসটা কি? ঠিক আছে, আমি এটা কি করলাম যে কোনো একটা আমাদের নর্মাল প্রাকৃতিক পরিবেশ মানে ওপেন এয়ারে আমি কি বললাম, একটা উনুনে আমি কোনো একটা নিয়েছি, পাত্র নিয়েছি স্টিলের, তার মধ্যে আমি কি করেছি জল ঢেলেছি। ঠিক আছে, জল ঢেলে আমি তাকে কি করছি যে আমি হিট তাপ দিচ্ছি। ঠিক আছে, আমরা এই জিনিসটা জানি যে উষ্ণতা মানে হচ্ছে কোনো একটা যে কোনো পদার্থ আমার কতটা গরম বা কতটা ঠান্ডা সেটা বোঝার জন্য সেই জিনিসটা আমি কি বলছি? উষ্ণতা বলছি। আর তাপ হলো কি এক প্রকার আমার শক্তি, যেটা কি কোনো একটা পদার্থ গ্রহণ করে বা বর্জন করে অবস্থার পরিবর্তনের জন্য। ঠিক আছে, তাকে আমি কি বলে? তাপ বলে। তো এখানে আমি যখনই ওপেন এয়ারে কোনো একটা পাত্রে আমি কি জল রেখে সেটাকে আমি কি করছি? হিট দিচ্ছি। ঠিক আছে, তাপ দেওয়ার ফলে কি পাত্রটা নিশ্চয়ই গ্রহণ করছে, গ্রহণ করার পরে কি গরম কি একটা অবস্থা থেকে একটা অবস্থায় রূপান্তর হচ্ছে, বাষ্প রূপান্তর হচ্ছে। ঠিক আছে, তাপ গ্রহণ করছে। এবার এই যে ঘটনাটা, ঠিক আছে, সাপোজ এখানে আমি আগের দিন আমি বাষ্পচাপ জিনিসটা নিয়ে ব্যাখ্যা করেছি। যখন ওপেন এয়ারে আছে তাহলে ওই যে তরলটা আছে পাত্রের মধ্যে তার উপরে কি বায়ুমণ্ডলীয় একটা আমার কি চাপ আছে। ঠিক আছে, যখন আমার এটা কি বায়ুমণ্ডলীয় চাপ আছে ওর উপরে বায়ুমণ্ডলীয় যখন আমার চাপ আছে, ঠিক আছে, তো বায়ুমণ্ডলীয় চাপ থাকার কারণে সেটা কি ইজিলি বাষ্পীভূত হতে পারছে না। ঠিক আছে, বাষ্পীভূত হতে পারছে না। তো আমার কি যখনই আমি ওটাকে হিট দিচ্ছি জলের অণুগুলো কি হচ্ছে? গতিশীল হয়ে জলটা আমরা দেখি না টক করে ফুটছে, তার রিজন হচ্ছে জলের ভিতরে যে অণুগুলো হিটের কারণে এদিক ওদিক গতিশীল হচ্ছে, তাই জলটা আমাকে টক করে ফুটছে। ঠিক আছে, এরপর কি করছে? গতিশীল অণুগুলো আমার কি করার চেষ্টা করছে? বাষ্পে রূপান্তর করার চেষ্টা করছে। বাট বাষ্পে রূপান্তরিত হলেও সর্বোচ্চ একটা নির্দিষ্ট পর্যন্ত সে বাষ্পীভূত হয়ে উড়ে যেতে পারে না। সেই যে সর্বোচ্চ লিমিটটা সেটাকে আমার কি বলে? বাষ্পচাপ বলে। ঠিক আছে, যখন বাষ্পচাপের মান আমার বন বায়ুমণ্ডলের চাপের মানের থেকে যখন বেশি হয়ে যাবে তখন আমার কি হবে? ও ছেড়ে বেরিয়ে আমাদের হোয়াইট ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, বাষ্প আকারে বেরোচ্ছে। ঠিক আছে, যখন লিমিট পেরিয়ে যাবে বায়ুমণ্ডলের চাপের থেকে তখন বাষ্প রূপান্তর হয়ে যাবে। সর্বোচ্চ যতটুকু বাষ্প রূপান্তর সর্বোচ্চ যে চাপটা সেই চাপটা কি বলি? বাষ্পচাপ। ঠিক আছে, এবার স্ফুটন জিনিসটা কি? পাত্রটা আমি যখন আমি কি কোনোটা এতে আমার কি হয়? যে ঘটনাটা ঘটছে এতে আমার কি হয়? কোনো রকম উষ্ণতার পরিবর্তন হয় না। তাই কি স্ফুটন জিনিসটা কি? কোনো তরল পদার্থ, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় তরলের উপরের তল থেকে দ্রুত বাষ্পীভবন হওয়ার ঘটনাকে স্ফুটন বলে। বাষ্পীভূত হয়ে যাচ্ছে, উষ্ণতা ফিক্সড, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থের উপরের তল থেকে বাষ্পীভবনের যে ঘটনাটা, ঠিক আছে, তাকে আমি কি বলে? আমার স্ফুটন বলে। এতে আমার কি হয়? যে 0 ডিগ্রি আমার ধরো সাপোজ 100 ডিগ্রি উষ্ণতায় আমি কি জানি জলের স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি। 100 ডিগ্রি উষ্ণতা যে কোনো 1 গ্রাম জল যদি আমার 100 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বাষ্পে রূপান্তরিত হয়। ঠিক আছে, এতে উষ্ণতা কোনো রকম বাষ্পে রূপান্তরিত হয়, কোনো রকম উষ্ণতার পরিবর্তন হয় না। ঠিক আছে, বোঝা গেল? এবার কি স্ফুটনাঙ্ক জানেন? এটা স্ফুটনাঙ্ক জিনিসটা আসছে, স্ফুটন যখন আসছে কি স্ফুটনাঙ্ক থাকবে। ঠিক আছে, স্ফুটনাঙ্ক জিনিসটা কি? নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের স্ফুটন শুরু হয়। ঠিক আছে, এবং ক্রমাগত চলতে থাকে, সেই নির্দিষ্ট উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। এই যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের স্ফুটন শুরু হয় এবং ক্রমাগত চলতে থাকে। ঠিক আছে, মানে ক্রমাগত চলতে থাকে মানে ক্রমাগত কি বাষ্প রূপান্তর হওয়ার ঘটনাটা ঘটতে থাকে। ঠিক আছে, বাষ্প রূপান্তর হতে থাকে, সেই নির্দিষ্ট উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। ঠিক আছে, যেমন কি জলের স্ফুটনাঙ্ক হলো মানে 100 ডিগ্রি সি এবং কি পারদের স্ফুটনাঙ্ক হলো 357 ডিগ্রি সি। ঠিক আছে, এবার বোঝা গেল এই জিনিসটা। এরপরে আসছে যে এই জিনিসটা আমি মুছে দিই। ঠিক আছে, এবার কি বিভিন্ন তরলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়।
বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন হবে। তার রিজনটা কি, যে বিভিন্ন রকম তরল তার স্ফুটনাঙ্ক নিশ্চয়ই কি একই হবে না। আমাকে জলের এক হবে, পাওয়ারের এক হবে, তারপর লিকুইড আমার হাইড্রোজেন যদি হয় তার আলাদা হবে, ঠিক আছে। সবার আলাদা আলাদা একটা আমার কি হয় স্ফুটনাঙ্ক থাকে, ঠিক আছে। এবার স্ফুটনাঙ্ক জিনিসটা আমার কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। আমি যেমন কি নর্মাল অবস্থায় আমাকে একটা নর্মাল অবস্থায় কি কি বিষয়ের উপর নির্ভর করে, স্ফুটন কি বিষয়ের উপর আমার কি বলে নির্ভর করে, ঠিক আছে। তাহলে কি আমার কি প্রকৃতি, এক নম্বর হলো কি আমার তরলের প্রকৃতি, তরলের প্রকৃতির ডিপেন্ড করে। তার কারণ হচ্ছে কি আমার কি জলের আমার কি এক নির্দিষ্ট জলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক আমার কি 100 ডিগ্রি সি, ঠিক আছে। তাহলে কি জলের প্রকৃতির উপর ডিপেন্ড করছে, পানির আমার 257 ডিগ্রি সি। তাহলে কি আমার কি সবার যার যেমন প্রকৃতি তার উপরে আমার কি হবে, কোন তরলের যেমন প্রকৃতি হবে তার উপরে আমার কি হবে জলের স্ফুটনাঙ্ক নির্ভর করবে, বোঝা গেল। এরপরে কি 2 নম্বর কি দ্রবী তরলের সাথে তরলে দ্রবীভূত পদার্থ, ঠিক আছে, তার উপরে ডিপেন্ড করবে। আমার কি তরলে দ্রবীভূত পদার্থ আমার কি 100 ডিগ্রি সি উষ্ণতায় কোনটা কি আমার জল বিশুদ্ধ জল মানে 100 বিশুদ্ধ জলের আমার স্ফুটনাঙ্ক কি 100 ডিগ্রি সি। তাহলে কি 100 ডিগ্রি সি উষ্ণতায় বিশুদ্ধ জল আমার কি ফুটতে থাকে, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু ওর মধ্যে আমি যদি নুন মিশিয়ে দিই বা চিনি মিশিয়ে দিই তাহলে আমার কি হয়, তাহলে আমি যখন এই শরবত বানাই বা নুনের স্যালাইন ওয়াটার বানাই তখন কি নুন মিশালে আমার কি হয় জলের স্ফুটনাঙ্ক আমার বেড়ে যায়। তাহলে কি তরলে দ্রবীভূত যে পদার্থ আছে তার উপরেও ডিপেন্ড করে। যদি পুরো পিওর হয় তরলটা বিশুদ্ধ হয় তাহলে আমার একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে, ওর সাথে কিছু পদার্থ যদি দ্রবীভূত থাকে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে। তার কারণে যদি দ্রবীভূত থাকে তার স্ফুটনাঙ্ক আমার বেড়ে যাবে, বোঝা গেল। আর 3 নম্বর কি তরলের উপর চাপ। তাহলে আমার কি আমি যখন ওপেন এয়ারে কোনো একটা তরলকে আমি কি ফোটানোর চেষ্টা করছি তখন ওর উপরে একটা বায়ুমণ্ডলীয় চাপ আছে। একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, আমি যে বললাম যে আমার জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সি, এটা কি বিশুদ্ধ জলের, এটা ভালোভাবে বলতে হবে যে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক আমার হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সি। আর প্রমাণের বিভিন্ন চাপের উপর কি হবে, বিভিন্ন বায়ুমণ্ডলীয় চাপে স্ফুটনাঙ্ক চেঞ্জ হতে থাকবে। তাহলে কি আমার যখন বায়ুমণ্ডলীয় চাপ বেশি আছে তখন আমার স্ফুটনাঙ্ক কেমন হবে, আর যখন আমার বায়ুমণ্ডলীয় চাপ কম আছে, বায়ুমণ্ডলীয় চাপ কম তখন আমার স্ফুটনাঙ্ক কেমন হবে। তো 100 ডিগ্রি যে সি আছে সেটা হলো কি বিশুদ্ধ জলের, একবারে পিওর জলের বিশুদ্ধ জলের আমার প্রমাণ বায়ুমণ্ডলীয় মানে 76 উঁচু প্লাজমের চাপ, আমি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ধরি 76 উঁচু প্লাজমের চাপে জলের স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সি এবং পারদের হলো 357 ডিগ্রি, ঠিক আছে, হয়ে গেল। তো এরপর আমার কি তাহলে দুটো ঘটনা আসবে, যখন আমার কি আমার তরলের উপরে যে চাপটা আছে, আমি একটু এই বাষ্পচাপ জিনিসটা আমি কেন বোঝালাম, বাষ্পচাপ জিনিসটা এই কারণে বোঝালাম যে আমার যদি ওর উপরে বাষ্পচাপ আমি ইজিলি যদি ওর উপরে কোনো রকম যদি বায়ুমণ্ডলীয় চাপ না থাকে তরলের উপরে তাহলে কি আমার স্ফুটনের সংজ্ঞাটাতে কি বললাম যে বাষ্পীয়মান যে ঘটনাটা সেটাকে স্ফুটন বলছি, উষ্ণতা তো ফিক্সড আছে। তাহলে আমার কি ওর উপরে যদি কোনো বায়ুমণ্ডলীয় চাপ না থাকে তাহলে কি তরলে অণুগুলো তাদের কোনো গতিশীল যখনই হবে ওদের কি ইজিলি বাষ্পে রূপান্তর বেরিয়ে যাবে। তাহলে কি যত জলদি আমার বাষ্পে রূপান্তর হবে তাহলে কি স্ফুটন তত জলদি হবে। তাহলে তার উপরে বায়ুমণ্ডলীয় চাপ থাকে তার জন্য কি সে জলদি ইজিলি আমার কি বাষ্পীভূত হয়ে বেরিয়ে যেতে পারে না। তাহলে কি আমার নিশ্চয়ই কি বায়ুমণ্ডলীয় চাপ আমার যখন আমার কি কম হবে তখন আমার কি স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে আমার কি স্ফুটনাঙ্ক বায়ুমণ্ডলীয় চাপ কম হলে ইজিলি বাষ্পীভূত হয়ে কি বেরিয়ে যাবে, বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে। আর যদি ওর উপরে আমার বায়ুমণ্ডলীয় চাপ যদি বেশি থাকে তাহলে ইজিলি বাষ্পে রূপান্তরিত হয়ে কি বেরোতে পারবে না, ঠিক আছে। যদি বেরোতে না পারে তাহলে আমার কি স্ফুটনাঙ্ক আরো বেশি হবে, অণুগুলো আরো বেশি গতিশীল হবে, তখন আমার কি বাষ্পচাপ যখন আমার ওই চাপটাকে ছাড়িয়ে তখন বাষ্পে রূপান্তরিত হবে, বোঝা গেল জিনিসটা। তো আমার যদি আমার যদি চাপ তরলের উপরে চাপ বেশি থাকে তাহলে স্ফুটনাঙ্ক বাড়ে, আর চাপ যদি কম থাকে তাহলে আমার স্ফুটনাঙ্ক আমার কমে, ঠিক আছে।
যেমন একটা রিজন যে এই ঘটনায় তিনটা প্রকৃতির উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। এরপর এই জিনিসটাকে তরলের উপরে চাপের যে প্রভাব, ঠিক তার উপরে স্ফুটনাঙ্ক কিভাবে ডিপেন্ড করে সেটা আমাদের দৈনন্দিন জীবনে একটা এক্সাম্পল আছে, ঠিক আছে। দৈনন্দিন জীবনে একটা এক্সাম্পল এটাই যে আমরা দেখেছি যখন আমরা নর্মাল মানুষ যখন ঘুগনি বানাই বা যে কোনো সবজি বানাই, সবজি বানানোর সময় আমরা কি কড়াইয়ে আমি কোনো সবজি বানাচ্ছি, সবজি বানানোর টাইমে আমি নর্মাল সবজির যা কিছু দেওয়ার ইনগ্রেডিয়েন্ট দেওয়ার সবজি দিয়ে সবজি যখন বানাচ্ছি, বানানোর টাইমে সবজিগুলো আমি নর্মাল খুলে রেখে দিই, ঠিক আছে, হচ্ছে হিট দিচ্ছি আমি, তাতে সিদ্ধ হতে যে টাইম লাগে তাতে আমি তার মধ্যে কি যদি থালা ঢাকা দিয়ে দিই তাতে আমার কি হয় যে সবজিটা জলদি সিদ্ধ হয়ে যায় বা জলদি তৈরি হয়ে যায়। তার রিজনটা কি যে আমি হিট দেওয়ার ফলে আমি ওর মধ্যে আমি জলও ঢালি, সবজির মধ্যে জল যখন ঢেলে থাকি তখন আমি ওই জলটা সেটা হচ্ছে জল ঢেলে থাকি, জলটা আমার কি হয় বাষ্পীভূত হয়ে যখন বেরিয়ে যেতে চায় তার মধ্যে যদি ওপেন রাখি তাহলে কি ইজিলিও বেরিয়ে যাবে, সে ওর মধ্যে কি বায়ুমণ্ডলীয় চাপটা আছে ইজিলিও বেরিয়ে যাবে। কিন্তু আমি যেটা থালা ঢাকা দিয়ে দিলে আমার কি হবে যে আমার বাষ্পটা উৎপন্ন হচ্ছে সেই বাষ্পটা আমার কি ইজিলি বেরিয়ে যেতে পারে না, থালা ওটাকে বাধা দেয়, তাহলে কি নির্দিষ্ট টাইম মানে যখন জমা হচ্ছে বাষ্প জমা হতে আমার কি আমি ধরো এরকম একটা পাত্র আছে, এরকম আমার কি পাত্রে আমার সবজি তৈরি হচ্ছে, এরপর আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, আমার পাত্রটা এখানেই শেষ, ঠিক আছে। এরকম আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আমার কি ধীরে ধীরে এখানে বাষ্প জমা হতে যখন এটা আমার কি ভরে যাবে তখন এই বাষ্প কি করবে একটা নিজের থেকে কি চাপ ক্রিয়েট করবে, ঠিক আছে। বাষ্প যখন চাপ ক্রিয়েট করবে তাহলে এর ভিতরে যে জলগুলো থাকবে, ঠিক আছে, সে কি তাপ তো নিচ্ছে, তাহলে কি সে নরমাল যদি স্যার স্ফুটনাঙ্ক আমার ধরে নিলাম নরমাল স্ফুটনাঙ্ক আমার 100 ডিগ্রি সি জলে, ঠিক আছে। এবার কি ও যখনই আমার কি বাষ্প চাপকে ওর উপরে কি বাষ্পের উপরে বাষ্প যখন জমা হচ্ছে নিজে বাইরে বেরিয়ে যেতে পারছে না, বাষ্প কি করছে ওই কড়াইয়ের মধ্যে একটা কি চাপ সৃষ্টি করছে, চাপ সৃষ্টি করলে নিচের দিকে চাপ সৃষ্টি করে চাপ বাড়াতে থাকবে, চাপ বাড়াতে থাকলে যে সবজির সাথে যে জলটা আছে সেটা আমার কি স্ফুটনাঙ্ক আমার বেড়ে যাবে, আমি ধরে নিচ্ছি 110 ডিগ্রি সি হয়ে যাবে, তাহলে বেড়ে গেলে আমার কি হবে যে সবজিটা আমার জলদি সিদ্ধ হয়ে যাবে। আমার যদি স্ফুটনাঙ্ক বাড়ে তাহলে আমার কি সবজিটা কি জলদি সিদ্ধ হয়ে যাবে, আমি কি 100 ডিগ্রি সিদ্ধ হতে যত টাইম লাগবে 110 ডিগ্রি সিদ্ধ দিই তাতে কম টাইম লাগবে, ঠিক আছে। তাই ঢাকা দিলে আমাদের সবজি জলদি সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে, বোঝা গেল। আবার আরেকটা রিয়েল ঘটনা যে আমরা দেখেছি যে ঘুগনি বানানোর টাইমে আমরা নরমাল কড়াই ইউজ করি না, ঠিক আছে। নরমাল কড়াই ইউজ করি না তার কারণ কি আমাদের মটর সিদ্ধ হতে প্রচুর টাইম লাগে, ঠিক আছে। তো মটর সিদ্ধ হতে প্রচুর তার জন্য আমরা কি ইউজ করি প্রেসার কুকার ইউজ করি। আমার যখন কি থালার মধ্যে আমি থালা ঢাকা দিলেও আমাদের কি হয় সাইড দিয়ে কি এয়ার বেরোতে থাকে, বাষ্প যতটা খোলা জায়গা থাকে পুরো না বেরোতে পারলেও কিছু কিছু বেরোতে থাকে। বাট আমার যে প্রেসার কুকার আমরা সবাই দেখেছি বাড়িতে আছে, প্রেসার কুকার সম্পূর্ণভাবে আমাকে প্রেসার কুকারটা এয়ার টাইট হয়, তাহলে কোনো রকম আমার কি আমি হিট দিয়েই যাচ্ছি, জলটাকে আমার 100 ডিগ্রি আমার জলটা ফুটলো, বাট আমার কি জল ফুটা শুরু করলো, ফুটতে যখন ওর মধ্যে বাষ্প জমাতে থাকলো, বাষ্প জমা হতে আমার কি যেহেতু আমার কি প্রেসার কুকারটা এয়ার টাইট, তাহলে তার জন্য আমার কি একটুও বাষ্প আমাকে বাইরে বেরোতে পারে না, বাষ্পটা আমাকে সম্পূর্ণ পুরো ফুল চাপ সৃষ্টি করে, তখন আমার কি হবে যে জলের যে স্ফুটনাঙ্ক সেটা কি অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে একটা থালা ঢাকা দেওয়ার তুলনায়। প্রেসার করে কি জলের স্ফুটনাঙ্কটা কি আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে, যখন আমার স্ফুটনাঙ্ক আরো বেশি পরিমাণে বেড়ে যাবে তাই আমাদের কি হয় প্রেসার কুকারে আমার কি জলদি সিদ্ধ হয়ে যায়, যেমন আমরা কি ইয়ে মটন বানানোর সময় কি কড়াই বানালে আমাদের কি হয় প্রবলেম হয়ে যায় বাড়িতে, কড়াই আমাদের কি নির্দিষ্ট আমরা কি বাট বিয়ে বাড়িতে কি বড় জায়গায় তৈরি করে তাতে কি প্রচুর বড় উনুন থাকে তাকে হিটটা বেশি পরিমাণে দেওয়া যায়, বাট আমরা কি বাড়িতে ছোট উনুন ইউজ করে থাকি বা ছোট গ্যাস ইউজ করে থাকি তাতে আমরা কি বেশি আমি হিট দিতে পারি না পাত্রটাকে, একটা নির্দিষ্ট পরিমাণে হিট দিতে পারি, তো তাতে আমি যদি কড়াই ইউজ করলে আমার কি হয় তাতে আমাকে কি বেশি কম করে সিদ্ধ করাতে হবে, বাট আমরা সেই কারণে চিকেন মটন বানানোর সময় আমরা প্রেসার কুকার ইউজ করে থাকি, কোনো রকম ভিতর থেকে কোনো রকম বাষ্প বাইরে বেরোতে পারে না, সম্পূর্ণ প্রেসার ক্রিয়েট করে, তারপরে কি ভিতরে যে জলের যে স্ফুটনাঙ্ক সেটাকে হিউজ পরিমাণে বাড়িয়ে দেয়, তাহলে বেশি পরিমাণে যদি স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয় তাহলে আমার কি মটনটা জলদি সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। তো আমার এই ধারণাটা বোঝা গেল যে আমি যদি চাপ বেশি বাড়ালে আমার কি স্ফুটনাঙ্ক বাড়ে, দুটো ঘটনা বোঝা গেল, সবজি বানানো আর মটন বানানো প্রেসার কুকারে নিয়ে বানানো বোঝা গেল কি স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে বলে আমার জিনিসগুলো
জলদি কম টাইমের মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কি চাপ বাড়ালে আমার যখন চাপ কমে, চাপ কমানো হয়, তাহলে এটা চাপ কখন আমি কি করে চাপ কমাতে পারি, ঠিক আছে। এবার ধরে রাখো কোনো একটা পাত্রে এই জিনিসটা আমি কোনো একটা পাত্র নিয়েছি, ঠিক আছে, পাত্রে আমার জল গরম হচ্ছে। এবার আমি এটা দাঁড়িয়ে থেকে দেখছি, আমরা বলি না যে জলটা আমরা যখন গার্গিল করার জন্য সম্পূর্ণ আমাদের কারো টনসিল ফুলে গেছে, আমরা গার্গিল করে থাকি, ঠিক আছে। তো গার্গিল করার সময় আমরা সম্পূর্ণ ফুটন্ত জল নিয়ে আমরা গার্গিল করতে পারি না, কারণ কি নর্মাল একটা গরম জল নিই, বাট ঠান্ডাও নয় আর সম্পূর্ণ গরমও নয়, ঠিক আছে, সম্পূর্ণ গরম নয়, মানে কি জলটা ফুটতে যাবে টক করে তার আগে, ঠিক আছে। তো সেই অবস্থায় মানে কি সেই অবস্থায় নর্মাল একটা টেম্পারেচার আছে আমার ওই জিনিসটার মধ্যে, যেটা আমার কি গার্গিল করার উপযুক্ত। তো তাতে আমার কি সর্বোচ্চ যখন আমাকে যে মধ্যে ফুটা মানে কি সর্বোচ্চ যে টাইম ফুটন চালু হবে তার আগে আমি কি করব যে আমরা কি ইনজেকশন দেওয়া সিরিজ দেখেছি, ঠিক আছে, ইনজেকশন দেওয়া সিরিজ সবাই দেখেছি আমরা। এর কি রবারের বল থাকে, আর এটা এরকম টানা ইয়ে থাকে, ঠিক আছে, টানা ইয়ে থাকে, এরকম আমরা কি দেখেছি সিরিঞ্জ, ঠিক আছে। ও সিরিঞ্জ যেগুলো দেখেছি, এবার কি সর্বোচ্চ যখন নাকি ফুটবে, ঠিক আছে, সর্বোচ্চ ফুটার টাইম, সেই টাইমে আমি কি করলাম যে ওই জলটাতে আমি সিরিঞ্জের মুখটা নিয়ে গিয়ে পিছনের হ্যান্ডেলতে টানলাম কিছুটা জল, ঠিক আছে। সর্বোচ্চ যখন মানে ফুটতে যাবে তার আগের টাইমে আমি কি করলাম কিছুটা জল নিলাম, এতটা পরিমাণে আমি জল নিয়েছি। এবার জল নেওয়ার পরে আমি কি করলাম যে যখনই ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল ভরেছি, সাপোজ ধরে নাও যে আমি এতটা পরিমাণ আমি জল নিয়েছি, এতটা পরিমাণ ওই জলটা নিয়েছি, এবার আমি কি করেছি হাত দিয়ে বন্ধ করে দিয়েছি সিরিঞ্জের যে মুখটা আছে, সিরিঞ্জের যে এই মুখটা আমি হাত দিয়ে দিয়েছি, হাত দিয়ে এরকম করে বন্ধ করা আছে, আর সিরিঞ্জের টানার সিস্টেম আমার ডান হাতে আছে। এবার আমি যখনই ওটাকে কি টানবো, আমার কি এই সর্বোচ্চ এখানে আমি কি বললাম যে ও যখন ফুটতে শুরু করবে তার আগের টাইমে আমি নিয়েছি, ঠিক আছে। তার রিজল্টটা কি যে ওর মধ্যে কি একটা কি বায়ুমণ্ডলীয় চাপ ছিল, আমার একটা কি চাপ ছিল, তখনও কি ওর ভিতরে যে বাষ্পচাপটা সৃষ্টি হচ্ছে, সেটা আমার কি বায়ুমণ্ডলের যে চাপটা সেটাকে আমি ছাড়িয়ে যেতে পারছে না, তাই আমার স্ফুটন চালু হয়নি, ঠিক আছে। এবার আমি যখন এটা সিরিঞ্জের মধ্যে নিয়ে দিলাম, সিরিঞ্জের মধ্যে নেওয়ার পরে আমি কি করব, আমার কি এত পর্যন্ত ওটাকে এর মতো বায়ুমণ্ডলের চাপ ছিল, এবার আমি কি ওটাকে বন্ধ করে দিয়েছি, আঙুল দিয়ে বন্ধ করার পরে আমি যখন পিছন দিকে ইয়েটাকে টেনে আমি রিলিজ করে জলটাকে এতদূর পর্যন্ত নিয়ে আসতে পারি, কিছুটা আমি কি তাহলে কি এতটা স্পেস ওকে আবার কি ফ্রি দিয়ে দিলাম, টেনে করে এখান থেকে এখানে নিয়ে আসলাম, ওকে এত জায়গায় স্পেস দিয়ে দিলাম, ফ্রি দিয়ে দিলাম। এবার ফ্রি দেওয়ার কারণে দেখা যাবে তার মানে ফ্রি দেওয়া এখানে এতদূর পর্যন্ত যখন ছিল তখনও কি তার মধ্যে একটা কি চাপ ক্রিয়েট ছিল, আবার কি আমি এতটা স্পেস দিয়ে দেওয়া মানে কি ওকে আরো ওপেন জায়গাতে ওর মধ্যে দিয়ে আমি কি চাপ হাঁটিয়ে নিলাম, আমি ওর মধ্যে থেকে যে প্রেসারটা সেটাকে হাঁটিয়ে নিলাম, প্রেসার রিলিজ করলাম। প্রেসার রিলিজ করার কারণে আমার দেখা যাবে কি ভিতরের জলটা আমার ফুটতে চালু করেছে, টপক করে ফুটতে চালু কিছুক্ষণের জন্য দেখা যাবে। তার রিজনটা কি, হচ্ছে এটা যে ও বায়ুমণ্ডলের ওই চাপটাকে ছাড়িয়ে যেতে পারছিল না, আমি সেই অবস্থায় সিরিঞ্জে টেনেছি, বাট আমি এখানে এসে যদি এতটা আমি ফ্রি স্পেস দিয়ে দিচ্ছি তার কারণে কি হয়েছে ওর উপর থেকে আমার কি চাপটা রিলিজ হয়ে গেছে, আমি চাপটাকে সরিয়ে নিয়েছি, মানে ওর মধ্যে থেকে বায়ুমণ্ডলের চাপ দিয়ে কম চাপ দিয়েছি, তাহলে কি কম চাপ দেওয়ার কারণে কি আমার ওই জলটার স্ফুটনাঙ্ক আমার কি হয়েছে কমে গেছে, ও ইজিলি বাষ্পীভূত হতে চাইছে, তাই আমার কি টগো করে স্ফুটন চালু হয়ে গেছে, তাহলে কি আমার চাপ আমি যদি হ্রাস করি তাহলে কি তরলে স্ফুটনাঙ্ক কমে, তাহলে তরলের অ্যাকুরেট স্ফুটনাঙ্ক পেতে গেলে আমাকে কি করতে হবে কমান বায়ুমণ্ডলের চাপে গিয়ে দেখতে হবে, আর ওই যে তরলটা আমি দেখছি ওই তরলটা কতটা ফ্রি হবে। তার রিজন হচ্ছে যে এক হচ্ছে তরলের প্রকৃতির উপরে স্ফুটনাঙ্ক ডিপেন্ড করে, ঠিক আছে। দুই ওর মধ্যে কিছু দ্রবীভূত আছে যদি ওই তরলটার মধ্যে যদি কিছু রকম ভেজা মেশানো থাকে, ঠিক আছে, তাহলে আমাকে স্ফুটনাঙ্ক বাড়তে পারে। আরেকটা কি 3 নম্বর ওটা নাকি চাপ, ঠিক আছে। তাহলে তিনটা জিনিসকে খেয়াল রেখে আমাকে কোনটা তরলের অ্যাকুরেট স্ফুটনাঙ্ক আমাকে বের করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে
তো আমরা আগে লিন তাপ পড়েছিলাম। এবার স্ফুটনের লিন তাপ জিনিসটা কি? স্ফুটনের লিন তাপ এই জিনিসটাই যে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, নির্দিষ্ট লিন তাপ জিনিসটা আমরা আগে ডিসকাস করেছি। তো স্ফুটনের একটা লিন তাপ হয় কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের একক ভরের, কোনো তরলের একক ভর, ঠিক আছে, ওই নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের স্টিম বা বাষ্পে রূপান্তরিত হতে, ঠিক আছে, যে তাপের জন্য বাষ্পে রূপান্তরিত হয় সেই তাপটাকে আমরা কি বলে স্ফুটনের লিন তাপ। কোনো নির্দিষ্ট উষ্ণতা ফিক্সড, হবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থের 1 গ্রাম ভরের কোনো 1 গ্রাম ভরের তরল পদার্থ 1 গ্রাম ওই নির্দিষ্ট উষ্ণতায় 1 গ্রাম ভরের বাষ্পে রূপান্তরিত হতে, ঠিক আছে, বাষ্পের যে তাপ লাগে তাকে আমরা কি বলে ওই 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 তরল পদার্থের 1 গ্রাম ভরের আমরা কি বলে স্ফুটনের লিন তাপ বলে। বোঝা গেল স্ফুটনের লিন তাপ। তার আগে স্ফুটনের লিন তাপ বোঝা গেল। তার আগে জিনিসটা যে এই যে লিন এটা কি বলে 500 তরলের ক্ষেত্রে স্ফুটনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। মানে কি কোনটা আমার কি বিশুদ্ধ যে তরল পদার্থ আছে, বিশুদ্ধ তরল পদার্থ এটা কি সবসময় মেনশন করতে হবে বিশুদ্ধ তরল বা বিশুদ্ধ জল, সোজা হিসাব জল, ঠিক আছে। তো বিশুদ্ধ জল এখানে আমি বললাম যে নির্দিষ্ট উষ্ণতা 100 ডিগ্রি সি উষ্ণতায় তোমার কি হবে 100 ডিগ্রি সি উষ্ণতায় 100 ডিগ্রি সি উষ্ণতায় বিশুদ্ধ জলের 1 গ্রাম ওই 100 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম বাষ্পে রূপান্তরিত হতে 537 ক্যালোরি তাপ লাগবে। তাহলে আমার কি যে 100 ডিগ্রি সি উষ্ণতা আমার কি বিশুদ্ধ জল আছে, বিশুদ্ধ জলে 100 ডিগ্রি সি উষ্ণতা বিশুদ্ধ জলের 1 গ্রাম ওই 100 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম বাষ্পে রূপান্তরিত হতে 537 ক্যালোরি আমার কি লাগবে তাপ লাগবে। তাহলে স্ফুটনের লিন তাপ কি কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা ফিক্স, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো 1 গ্রাম তরল পদার্থের 1 গ্রাম বাষ্পে, ওই নির্দিষ্ট উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে রূপান্তরিত হতে, ঠিক আছে, যে তাপ লাগে তাকে ওই তরলের 1 গ্রাম ভরের রূপান্তরের লিন তাপ বলে। বোঝা গেল? তো আজকের মতো আমাদের স্ফুটনের চ্যাপ্টারটা শেষ হয়। কাল আমরা ঘনীভবন নিয়ে ডিসকাস করব। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক করার চেষ্টা করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আজকের মতো ভিডিও শেষ।